নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি হলুদ গাদার বনের পরবর্তী পর্ব নিয়ে। প্রাণেশ্বরী বকুলবালা। বহুকাল কাটিয়া গেল, তোমার কোনো সংবাদ পাই নাই। আশা করি ওম শ্রী শ্রী ঠাকুরের কৃপায় তোমার সর্বাঙ্গীন কুশল। অনেক কষ্ট করিয়া তোমার বর্তমান কাজের বাড়ির শাকিন জোগাড় করিয়াছি। বেলগড়িয়ায় তোমার দিদি জামাইবাবুর বাড়ি গিয়াছিলাম, উহারা তোমার খবর দেন নাই। খুঁজিয়া খুঁজিয়া তোমার আগের কাজের বাড়ি গিয়াছিলাম, তাহারা তোমার হদিস দিতে পারিল না। উল্টে বলিল তুমি নাকি 200 টাকা অগ্রিম নিয়াছিলে, ফেরত দেও নাই। উহারা আমার নিকট টাকাটা দাবি করিয়াছিল, আমি দিই নাই। তোমাকে না জিজ্ঞাসা করিয়া কেন দেব বলো? প্রেমের একেবারে ধুচুকুনি। বাড়ি থেকে পাছায় লাথি মেরে বার করে দিয়ে এতদিন পর ধানায় পানায়, বেটার মতলবটা কি? নরেন বিকৃত মুখে চিঠিটা ভাঁজ করে বালিশের তলায় রাখল। হেলান দিয়ে বসলো বালিশে। রমলারও কি এই সময় ঘরে না এলে চলছিল না? রমলা ট্যাচ্চা চোখে দেখছে নরেনকে। কি লুকোলে বালিশের তলায়? ও কিছু না, অফিসের চিঠি আমাকে দিয়েছে। অফিসের চিঠি তো লুকোবে কেন? লুকোয়নি তো, রেখে দিলাম। তুমি ঘরে এলে তোমার সাথে একটু কথাবার্তা বলব। রমলার চোখে তবু কুটিল সন্দেহ। কি আছে তোমার চিঠিতে? এই ভালো ভালো কথা। নরেন ঝটফট বানিয়ে বলল, আমার কাজ দেখে সরকার খুব খুশি। ঝালুয়ার লোক রিপোর্ট করেছে আমার মতন কাজের পিয়ন তারা নাকি আর দেখেনি। সরকার ভাবছে আমাকে কোনো ইনক্রিমেন্ট দেওয়া যায় কি না। ইনক্রিমেন্ট মানে অনেক টাকা, বুঝলে? যদি পেয়ে যায়, প্রথম মাসে তোমাকে একটা নাকছাবি করিয়ে দেব। তোমার কতদিনের শখ। না না, নাকছাবি করে পয়সা নষ্ট করতে হবে না। রমলা কিছুটা গলল যেন। তুমি বরং আমাকে একটা দামি শাল কিনে দাও। কাশ্মীর থেকে শালওয়ালারা আসে, কি সুন্দর সুন্দর নকশা করা শাল থাকে ওদের কাছে। ঝুমার মা একটা কিনেছে, মাসে মাসে টাকা দিতে হয়, গায়ে লাগে না। তাও কেনা যায়, তবে নাকছাবিটা তোমাকে মানাতো ভালো। নরেন উসখুস করছে। তোমার রান্না বান্না হলো? ডিমের ঝোল বসিয়ে এসছি, এবার রুটি করব। রমলা বাক্স খুলেছে, একটা পাতলা কাঁথা বার করে খাটে ছুঁড়ে দিল। এটা কি হবে? গায়ে দেবে? এখনো কাঁথা গায়ে দেওয়ার মতো ঠান্ডা পড়েনি। কে বলেছে? ভোরের দিকে বেশ শীত করে। ঝালুয়ায় ঠান্ডা তাড়াতাড়ি পড়ে। পড়ে, কিন্তু এবার পড়েনি। নরেন গায়ে গুই করল। রাতে পাখাটা কমিয়ে দিলেই হয়। যা বলছি শোনো, তক্ক করো না। তোমার ঠান্ডার ধাত কাল রাত্রিরেও খ্যাকর খ্যাকর করে কাশছিলে। ওটা তো বিড়ির কাশি। তাহলে বিড়িও খাবে না। রোগা ভোগা মানুষ, যা বলছি তাই শুনবে। আগের বারের মতন বিছানায় শুয়ে পড়লে ভুগবেটাকে। হুবু ঝালুয়া থানার মেজদারোগার গলা। একটা ছেলেপুলেও যদি হতো, এত হুকুমদারি মেজাজ থাকতো না মেয়ে ছেলেটার। নরেনের অবরে সবরে মায়াও আসে বউটার উপর। স্বামী ছাড়া রমলার ঘরকন্যার আর আছেই বা কি? এই মুহূর্তে অবশ্য মায়া আসছিল না নরেনের। তার অন্য কাজ আছে, অনেক জরুরি। রমলাকে ভাগানোর জন্য জোরে জোরে নাক টানল। ডিমের ঝোল কি লেগে গেল নাকি? কেমন যেন গন্ধ বেরোচ্ছে। পড়িমড়ি করে ছুটল রমলা। নরেন বিছানা থেকে চেঁচালো, রুটি হলে আমাকে হাঁক দিও, তাড়াতাড়ি খেয়ে নেব। দরজার দিকে 2-1 পলক তাকিয়ে নিয়ে আবার চিঠিটা বার করলো নরেন। হাতের লেখাটা বেশ কায়দার আছে। পেটে খানিকটা বিদ্যে আছে বলে মনে হয়। নাকি নিজে লেখেনি, কাউকে দিয়ে লিখিয়েছে। পোস্ট অফিসের সামনে তো চিঠি লিখে দেওয়ার জন্য লোকজন বসেই থাকে আজকাল। ঝালুয়া পোস্ট অফিসেও গোপাল বলে একটা ছেলে আছে, বিএ ফেল, বসে বসে লোকের চিঠি মানি অর্ডার লিখে দেয়।
গোপালের হাতের লেখাটা মুক্তোর মতো। এই লেখা তত সুন্দর নয়। নরেন আগে এগোলো। যাহাই হোক, শেষমেশ তোমার ভাঙনখালির বাড়িতে গিয়া তোমার মায়ের হাতে পায়ে পড়িয়া ঠিকানা জোগাড় করিয়াছি। তাও তিনি সহজে দিতে চান নাই, আমাকে অনেক গালমন্দ করিয়া তবে দিয়াছেন। আমি মনে কিছু করি নাই। সত্যই তো আমি দোষী। আমি তোমার উপর অবিচার করিয়াছি। আমি তোমাকে চিনিতে পারি নাই। যে কালনেগিনীর মায়ায় ভুলে তোমাকে ত্যাগ করিলাম সে অতি নচ্চা। তাহাকে আমি একজোড়া বালা, একটি সোনার চেন, একটি টিভি কিনিয়া দিয়েছিলাম। সে সব কিছু লইয়া গত আষাঢ় মাসে চম্পট দিয়াছে। আমি ভুলেও জানিতে পারি নাই এক ইলেকট্রিক মিস্ত্রির সহিত তার তলে তলে পীড়িত চলিতেছিল। জানিলে আমি তাহাকে পূর্বেই দাও দিয়া কাটিয়া দু টুকরো করিয়া রাখিতাম। যাহাই হোক, উহার এখন রাজপুরে ঘর বাঁধিয়াছে। লোক মুখে শুনিতেছি নাগিনী সুখে নয়। সে আবার আমার নিকট ফিরিয়া আসিতে চায়। আমি তাকে ফেরত নেব না। কেন নিব বলো? সে আমার নামে অনেক বদনাম দিয়াছে। আমি নাকি আটকুড়া, আমি শয়তান। আমার তাহাকে সুখ দেবার মুরদ নাই। তুমি আমাকে জানিতে, বিচার করিয়া বলো কথাগুলি কি মিথ্যা নয়? না, রমলা কিছুতেই মন দিয়ে চিঠিটা পড়তে দেবে না। আবার ঘরে আসছে, চাইটা কি? নরেন চিঠি লুকিয়ে কেটো হাসি হাসল। আবার কি বার করতে এলে? রমলা তীক্ষ্ণ চোখে তাকালো। সত্যি বলো তো, কি পড়ছো তুমি? কি আবার? চিঠি। চিঠি তো দেখতেই পাচ্ছি। কোমরে হাত রেখে নরেনের সামনে এলো রমলা। আবার কারো প্রেমপত্র সরিয়েছ নাকি? নরেনের এই অভ্যেসটি আছে। মোটা খামের চিঠি দেখলেই নাম ঠিকানা খুঁটিয়ে দেখে, গন্ধশোকে প্রেমের চিঠি কিনা শনাক্ত করে নেয়। প্রেমপত্র হলে আগে নিজের বাড়িতে এনে রসিয়ে রসিয়ে পড়ে নেয়, তারপর আবার খামের মুখ কেটে পরের দিন পৌঁছে দেয় যথাস্থানে। এক আধবার রমলাকেও পড়ে শোনানোর চেষ্টা করেছে। বেরসিক রমলা দু এক লাইন শোনার পরই কানে আঙুল দেয়, খড়খড় করে বলে, ছি ছি, এসব অসভ্য কথা তুমি পড়ছো বসে বসে? একবার মোক্ষম বিপদেও পড়েছিল নরেন। মগরায় পোস্টেড থাকার সময়ে সেখানকার লালু ডাক্তারের ছেলে রজতেন্দ্রকে চিঠি লিখেছিল তার নতুন বউ শিলা, বাপের বাড়ি থেকে। নতুন বর বউয়ের চিঠি বেশি রগরগে হয়। খুব উৎসাহ নিয়ে নরেন চিঠিটা এনেছিল বাড়িতে। রাত্রে খাওয়া দাওয়ার পর যেই না খাম খোলা, অমনি রমলা ছো মেরে কেড়ে নিয়েছে। একটুখানি উল্টে দেখে সে কি চিৎকার! শিলাকে! সে এক কেচ্ছার এক শেষ। রাত দুপুরে বাসন ছুটছে, শাঁকা ভাঙছে টুকে টুকে, কয়লা ভাঙার হাতুড়ি নিয়ে তাড়া করেছে নরেনকে। নরেন আজ পর্যন্ত ভেবে পায়নি যে ছেলের নাম অত সুন্দর রজতেন্দ্র, যার ডাকনাম বিলু, তাকে তার বউ কোন হিসাবে আমার নরেন সোনা বলে সম্বোধন করে। কত কষ্টে যে সেবার খামটার উপর রজতেন্দ্রের নাম দেখিয়ে দেখিয়ে সামলাতে পেরেছিল রমলাকে। নরেন আজ একটু চালাকি করতে চাইল। নির্বিবাদে বলল, হ্যাঁ ঠিকই ধরেছ, এটা আপিসের চিঠি নয়, এটা লাভ লেটার। কে এক কার্তিক কোন এক বকুলবালাকে লিখেছে। রমলার সন্দেহটা নিবল। টেবিলে রাখা পানের বাটা থেকে পান বার করে সাজ্যে মুখে পুরে বলল, থাকে কোথায় সেই বকুলবালা? নিপুণ অভিনেতার মতন খামটা তুলে ঠিকানা জোরে জোরে পড়ল নরেন। বকুলবালা দাসী, কেয়ার অফ কবিতা মজুমদার, কোয়ার্টার নাম্বার G2, ঝালুয়া হাসপাতাল। রমলা শুনল কি শুনল না বোঝা গেল না। বলল, রুটি হয়ে গেছে, খাবে চলো। বলতে বলতে দরজায় গিয়ে ফিরে তাকিয়েছে। তোমার এই নোংরা অভ্যেসটা আর গেল না। নরেন খুব খুব করে হাসল। অভ্যেসটা আছে বলেই তো রাতের বেলা ভালো লাগে আমাকে। রমলা ঝপ করে বলে উঠল, ছয় লাগে? এটা বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই? সে কি আমার দোষ? নরেনেরও হাতে লেগেছে সঙ্গে সঙ্গে। ভগবান যদি না চায় আমি কি করতে পারি?
ভগবানের দোহাই দিও না, কতবার বলেছি ডাক্তারের কাছে চলো, একবার দেখিয়ে আসি। ডাক্তার দেখিয়ে কী হবে, হওয়ার হলে এমনিই হবে। নরেন মুখ খেঁচল। বাচ্চা হলে এইবার সংসারে কি এমন সুখ উতলে পড়বে শুনি? তোমরা পুরুষ মানুষ, তোমরা কি আর বুঝবে? বাইরে বাইরে আছো, আড্ডা ফুর্তি মারছো। তুমিও যাও না, পাড়া বেড়া, কে বারণ করেছে? আমার ভালো লাগে না। রমলা মুখ কালো করে চলে গেল। নরেনেরও মনটা বিস্বাদ হয়ে গেল। তাবিজ, কবজ, মাদুলি, এই থান ওই মন্দির, কিছুই বাদ রাখেনি রমলা। শুধু ডাক্তারই বাকি। নরেনই এড়িয়ে গেছে। কেঁচো খুঁড়তে কোন সাপ বেরোয়? সংসারে কিছু কিছু গোপন থাকাই ভালো, অশান্তি বাড়ে না। নরেন চিঠিটা বার করেও রেখে দিল। ভালো লাগছে না। দাওয়ায় এসে দাঁড়ালো চুপচাপ। খানিক দূরে পূর্বপল্লীর দুর্গাপুজোর প্যান্ডেল, দত্তদের ফাঁকা জমিতে। লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পরেও বাঁশের কাঠামোটা রয়ে গেছে। দেখতে বড় শুনশান লাগে, কেমন যেন একটা হাহাকারের মতন। খেয়ে দিয়ে ঘরে ফিরে একটা পান মুখে নিল নরেন। রান্নাঘর থেকে বাসনকোসনের শব্দ আসছে। রাতেই সব ধুয়ে মুছে রাখে রমলা। রান্নাঘর ধোয় দুবার, শুচি বার। নরেন অন্যমনস্কভাবে চিঠিটা খুলল। নিশির ডাকের মতন টানছে চিঠিটা। বকুলবালা, আমি ভুল করিয়াছি, তোমাকে চিনিতে পারি নাই। আমার শত অত্যাচারেও আমাকে তুমি ছাড়িয়া যাইতে চাও নাই। অন্য পুরুষের প্রতিও তোমার মন যায় নাই, তবু আমি তোমাকে তাড়াইয়াছি। আমি মহাপাতকী, জানি বলিবার মুখ নাই, তবু বলি। তুমি আবার ফিরিয়া আসো, আশা রাখি আমাকে প্রায়শ্চিত্ত করবার সুযোগ তুমি দেবে। দিবে না বকুলবালা? ইতি তোমারই প্রাণেশ্বর শ্রীযুক্ত কার্তিকচন্দ্র নস্কর। পুনশ্চ তোমার উত্তর পাইলে আমি তোমাকে আনিতে যাইব। আমার ঠিকানা বদলায় নাই। চিঠিটা মুড়ে কিছুক্ষণ গুম হয়ে রইল নরেন। তারপরে পেট গুলিয়ে হাসে উঠেছে সে। শালা কার্তিকচন্দ্র জানেই না বকুলের লাভার বকুলের হাতে পৌঁছে না দিলে এই চিঠি কোনোদিনই পাবে না বকুল। আরেকবার যখন নরেনের জিম্মায় এসে গেছে, তখন এই চিঠি পৌঁছাবেও না। শালা দিব্যি সুখে নরেন একটা আসনায় চালাচ্ছে, তাকে কিনা ব্যাগরা দেয় কোন সোনারপুরের কার্তিক। মোজ করে একটা বিড়ি টেনে নরেন শুয়ে পড়ল নিশ্চিন্তে। শেষ রাতে এক আজব স্বপ্ন দেখল নরেন। পোস্ট অফিসের সিঁড়িতে গোপালের সামনে উবু হয়ে বসে আছে সে। চিঠি লেখাচ্ছে মুক্তোর অক্ষরে। প্রাণেশ্বরী রমলাবালা, আমার শত অত্যাচারেও আমাকে তুমি ছাড়িয়া যাও নাই। অন্য পুরুষের প্রতিও তোমার কখনো মন যায় নাই, তবু আমি তোমাকে তাড়াইয়াছি। তুমি আবার ফিরিয়া আইসো। আমাকে কি তুমি প্রায়শ্চিত্ত করবার সুযোগ দেবে না রমলাবালা? চিঠি শেষ করে আবার পুনশ্চ লেখালো নরেন। আমি বকুলবালাকে ভুলিয়া গিয়াছি, তার সহিত আমার কোনো সম্পর্ক নাই। ঘুম ভেঙে বিছানায় বসে খুব একচোট হেসে নিল নরেন। কি খিটকেল স্বপ্ন রে বাবা! মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পাওয়া নরেন চিঠি লেখাচ্ছে গোপালকে দিয়ে। রমলা তাকে ছেড়ে গেছে, বকুলের সঙ্গে তার সম্পর্ক নেই। মায়েরি আর কি! পোস্ট অফিস থেকে চিঠির ঝোলা নিয়ে নিত্যকার মতো চলে এলো নরেন হাসপাতাল কোয়ার্টারে। ঘোড়ানিমের কাছে এসে হাঁটু কেঁপে গেল। বাচ্চা মেয়েটা বারান্দার সিঁড়িতে পা ঝুলিয়ে বসে আছে। তার পাশে দাঁড়িয়ে মুখে আঁচল চাপা দিয়ে হাসছে বকুল। নরেন এগোবে কি পিছোবে ভাবছে। বকুল নেমে এলো তত্তর। পালাও কেন গো পিয়নবাবু, পালাও কেন গো পিয়নবাবু? নরেন আমতা আমতা করল। খুকি যে আজ বসে আছে, আর বলো না। ওর সেই দাদুর বাড়িতে অনেক লোকজন এসেছে। দাদুর ছেলে, ছেলের বউ, মেয়ে, জামাই, নাতি নাতনি। দাদুর এখন রুমঝুমের দিকে তাকানোর সময় কোথায়?
দেখছো না মেয়ে কেমন ঠোঁট ফুলিয়ে বসে আছে। হ্যাঁ, আপনজন এসে গেলে কি আর পরকে মনে রাখে। ঠিক আছে, আমি তবে যাই। যাই যাই করছো কেন? দুদণ্ড বসো না। ঘরে না হয় নাই হলো, বারান্দাতেই বসলে। নরেন গোমরা হলো। তা ওই বুড়োর বাড়ির লোকজন কতদিন থাকবে সে আমি কি করে বলবো। বকুল ঘুরে দেখে নিল রুমঝুমকে। শহর থেকে এসেছে তো নিশ্চয়ই 2-4 দিনের বেশি ঝালুয়ায় মন টিকবে না। 2-4 দিন সে তো অনেক সময় রে বকুল। এতদিন আমার কাটবে কি করে? কেন, চিঠি বিলি করে? সেটাই তো তোমার কাজ গো। বকুল চপল হাসছে। আজ তোমার খুব বেশি তেষ্টা মনে হয় পিয়নবাবু। নরেনের রাগ হলো। ঠাট্টা করতে হবে না, যাচ্ছি আমি। আহা, রাগ করো না, এসো। আজ নয় মনে মনে কথা বলি। আমি বারান্দায় বসবো না, কে কোথায় দেখবে। কোয়ার্টারের পিছনে আম গাছতলায় চললে তবে ওখানে কেউ দেখবে না। বকুল উচ্ছল হাসছে। দাঁড়াও, রুমঝুমকে বলে আসি। ছাইগাদার পাশে কোয়ার্টারের পিছনে একটা বেটে কলমের আম গাছ দাঁড়িয়ে আছে। ভীষণ ঘন পাতা গাছটা, ছায়া ভারী সুশীতল। গায়ে হাসপাতালের পাঁচিল উঁচু, নির্জনতা এখানে। গাছতলায় বসেছে দুজনে, বেশ খানিকটা তফাত রেখে। বকুল বলল, কি হলো, এখনো মন খারাপ? নরেন হাসল। তোকে দেখলে মন খারাপ আরও বেড়ে যায় রে। কেন? কি জানি, মনে হয় আজ আছিস, কাল হয়তো থাকবি না। মরে যাবো বলছো? আরও কত কি তো হতে পারে। কীরকম? ধর তুই এখান থেকে চলে গেলি। না বাবা, এ বৌদি খুব ভালো, এ বাড়ির কাজ এখন ছাড়ছি না। যদি তোর বৌদি বদলি হয়ে যায়? সবে তো এলো, এত তাড়াতাড়ি হবে না। ধর হঠাৎ যদি বদলি হয়েই যায়? কক্ষনো হবে না। কেন কু ডাকছো? নরেন পাঁচিলের দিকে তাকালো, তারপর মজা করা সুরে বলল, ধর এমন যদি হয় তোর বর তোকে নিতে চলে এলো। কে বর? তোর বর। তোর বর কার্তিক। বহুকুল হি হি করে হেসে উঠল। আহা, আমার কি আর সেই কপাল হবে গো? নরেন সামান্য ধাক্কা খেল। বর এসে ডাকলেই চলে যাবি? বারে, স্বামী নিজে নিতে এলে তাকে না বলে দেব? বকুলের হাসি বাড়ছে। সেই লোকটা তোকে মারধর করতো, তোকে তাড়িয়ে দিল, অন্য মেয়ে ছেলে নিয়ে ঘর করে, তারপরেও তুই? নয়নের গলার কথায় আটকে গেল। সে তো পুরুষ মানুষরা করেই। বকুল হাসছে দুলছে। তুমিও তো তোমার বউকে ঠকাও, সেটা বুঝি অন্যায় নয় পিয়নবাবু? হুট করে রাত্রিরের স্বপ্নটা মনে পড়ে গেল নরেনের। জোর করে মন থেকে সরাতে চাইল স্বপ্নটাকে। তুই আমাকে ওই ট্যাক্সি ড্রাইভারটার সঙ্গে তুলনা করলি? আমি একটা লেখাপড়া জানা লোক, সে একটা মদো মাতাল। তো কি? হাসির দমকে গোটা শরীর কাঁপছে বকুলের। তার শরীর স্বাস্থ্য কত ভালো। তুমি তো আমাকে বেড়েই পাও না। ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য হলো নরেন। যা ভাঙবে তা ভাঙুক। পকেট থেকে খামখোলা চিঠিটা বার করে ছুঁড়ে দিল বকুলের কোলে। বকুলের হাসি স্তব্ধ হলো। কি এটা? তোর কার্তিকের চিঠি, কাল পোস্ট অফিসে এসছে। কেউ যেন ব্লটিং পেপারে বকুলের মুখ থেকে রক্ত শুষে নিল। কি আছে ওতে? নিজেই পড়ে দেখ। আমি অত পড়ালেখা জানি না। তুমি তো পড়েছো, তুমিই বলো না। তোর কার্তিক তোকে আবার ফেরত নিতে চায়। সেই মেয়ে ছেলেটা তাকে ছেড়ে পালিয়েছে। শুনল বকুল, পাথরের মতো নিশ্চুপ। ডান হাতে সজোরে চেপে আছে খামটা। নরেন উঠে দাঁড়িয়ে ভূতগ্রস্তের মতো হাসল। আর কি, তোর তো এবার সুখের দিন। কাউকে দিয়ে চিঠি লিখিয়ে নিস, কার্তিক এসে তোকে নিয়ে যাবে। নরেন ফিরে যাচ্ছে, এক একটা পা যেন এক এক যোজন পথ।
ঘাস ভরা মাঠ, রুক্ষ পাহাড়ের মতন এবড়ো খেবড়ো। পিছন থেকে ডাক শুনে চমকে তাকালো নরেন। বকুল কাছে আসছে। দাঁড়াও পিয়ন বাবু। চোয়াল শক্ত করল নরেন। কি বলবি? রোজ চিঠি না দিয়ে তেষ্টা মেটাতে আসো, আজ হাতে করে আমার জন্য চিঠি আনলে একটু শরবত খেয়ে যাবে না? বকুলের স্বরে কি বিদ্রুপ। বকুল মজা করছে নরেনকে নিয়ে। নরেন বলল, আমার আর তেষ্টা নেই, আমি আর আসবো না। বকুলের কাছে আসতে না চাও, এসো না পিয়ন বাবু। বকুল কারের পথ চেয়ে থাকবে না, তা বলে যেন চিঠির দোয়াই দিও না কখনো। চিঠিটা কুচি কুচি করে ছিঁড়ছে বকুল, ভাসিয়ে দিল শূন্যে। নবীন হেমন্তের রোদ্দুরে ভেসে যাচ্ছে কাগজের টুকরো, উঠছে ঝালুয়ার বাতাসে, উঠছে ভাসছে। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।